ফ্যাটি অ্যাসিড। এটার ডেফিনেশন হচ্ছে, আমি ইংলিশে বলি পরে বাংলায় বলবো। দ্য ফ্যাট কামস ফ্রম অ্যানিম্যাল অরিজিন। অ্যানিম্যাল অরিজিন মানে প্রাণী জাতীয় খাবার। প্রাণী জাতীয় খাবার বুঝেন? মাছ, মাংস, দুধ, ডিম, ঘি। ঘি আছে না? এগুলো কি প্রাণী জাতীয় খাবার। এই খাবার থেকে যে চর্বিটা আমার শরীরের মধ্যে ঢুকছে তার নাম হচ্ছে টোটাল কোলেস্টেরল। সবার মুখস্থ কমপ্লিট? টোটাল কোলেস্টেরল কি জিনিস? The fat comes from animal origin. প্রাণী জাতীয় খাবার থেকে যে চর্বিটা আমার শরীরের মধ্যে ঢুকলো তার নাম হচ্ছে কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল। ঠিক আছে? এবার হচ্ছে বোকাকে ধোঁকা দেওয়া খুব সহজ, তাই না? বোকাকে ধোঁকা দেওয়া খুব সহজ না? দেখবেন বাজারে যাই আপনি তেল কিনতে গেছেন, 5 লিটার একটা বোতল কিনছেন সুন্দর দেখতে, হ্যাঁ আমি আঁকাইতে পারি না ভালো, সরি। এরকম মুখ আছে, এখানে আবার এরকম করে লিখছে কোলেস্টেরল ফ্রি, কোলেস্টেরল ফ্রি বরফে লাল কালি দিয়ে লিখছে, যাতে চোখে পড়ে আপনার। এখন সেইটার কথা বলি, এটার নাম হচ্ছে টিজি, ট্রাইগ্লিসারাইড। দিস ইজ এ কোলেস্টেরল, দিস ইজ এ কোলেস্টেরল, নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই টিজি এটার ডেফিনেশন হচ্ছে the fat comes from vegetable origin. The fat comes from vegetable origin. যে চর্বিটা উদ্ভিদ থেকে আমার শরীরের মধ্যে যায়। বলে উদ্ভিদের মধ্যে আবার তেল আছে নাকি? উদ্ভিদ তো উদ্ভিদে শাকসবজি খাচ্ছি, তেল যাতে না থাকে। উদ্ভিদের মধ্যে তেল নাই? উদ্ভিদের মধ্যে আপনি সরিষার তেল কোথা থেকে পান? সরিষা উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদ। সয়াবিন উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদ। অলিভ অয়েল উদ্ভিদ না প্রাণী? জয়তুনের তেল উদ্ভিদ না প্রাণী? তাহলে যত তেল আছে 7% হচ্ছে উদ্ভিজ্জ তেল, তাই তো? তাইলে এই তেলটা the fat comes from vegetable origin, যে চর্বিটা উদ্ভিদ জাতীয় খাবার থেকে আমার শরীরের মধ্যে থাকে তার নাম হচ্ছে টিজি অর ট্রাইগ্লিসারাইড। ক্লিয়ার? মুখস্থ কমপ্লিট? কমপ্লিট? তাহলে টিজি কোথা থেকে আসে? উদ্ভিদ জাতীয় খাবার থেকে আসে। ক্লিয়ার? পরীক্ষায় পাস। এরপরে হচ্ছে এই টিজির লেভেল আমাদের বডিতে থাকা উচিত 50 থেকে 150 এর মধ্যে, কিন্তু বলা হচ্ছে 99 থাকলে ভালো হয়। 99 মানে 100 নিচে থাকলে ভালো হয়, 99 রাখবো স্ট্যান্ডার্ড। আর টোটাল কোলেস্টেরলটার এটার রেঞ্জ হচ্ছে 130 থেকে 200। যেহেতু এটা খারাপ জিনিস, এটাকে নিচের রেঞ্জে রাখলে ভালো হয়। নিচের রেঞ্জ কত? 130। ভালো হয় কত বলে? 130 থাকলে ভালো হয়। আর ওইটা বলছে 99, তাহলে ওটা তো 50 থাকলে ভালো হয় বলতাম, তা বলি নাই। কি বলছি? 99 রাখলে ভালো হয়, কারণ কোন জিনিস আবার দরকারও আছে, তাই তো? আচ্ছা, এর একটা বদ গুণ আছে। প্রত্যেকেরই তো বদ গুণ থাকে, ভালো গুণের সাথে বদ গুণ থাকে না? যে হুজুর খুব ভালো পড়ায় কিন্তু রাগী, মেজাজ খারাপ, আছে না এরকম? আছে না এরকম? তাহলে ভালো মন্দ দুই গুণই আছে। এর একটা বদ গুণ আছে, এটা আপনারা বাসায় যে আজকে পরীক্ষা করবেন। খারাপ গুণ, খারাপ গুণ হচ্ছে এর একটা স্বভাব হচ্ছে আঠালো স্বভাব। আঠা বুঝেন? গ্লু, আইকা লাগাইছেন, সিরিয়া থাকবে, কাগজটা সিরিয়া উঠালেও আসে না, কিছু কিছু সিরিয়া থেকে যায়, এরকম না? আর এমনি লাগাইলে পড়ে যায়। তাইলে এর গুণ হচ্ছে আঠালো স্বভাব। যদি আমি প্রমাণ করতে চাই, আজকে বাসায় যে কিচেনে ঢুকে টাইলসে হাত দিব, দেখবো সব আঠা। হ্যাঁ, তারপরে খাবার খাওয়ার পরে প্লেটগুলো থেকে, আগেকার দিনের প্লেটগুলো এমনি ছাইটাই দিয়ে পরিষ্কার করলে হইতো, এখন আর ছাই না, এখন ভিম লাগে। পাওয়ারফুল, লেবুর শক্তিতে, হ্যাঁ এরকম পাওয়ারফুল ডিটারজেন্ট লাগে, লেবুর শক্তিযুক্ত লাগে না, দিয়ে তারপরেও পরিষ্কার করতে হয় না, বলে এটা ভালো না, আরো ভালো লাগবে। তাইলে এটা হচ্ছে টিজি, আঠালো স্বভাব। এখন আমার যে রক্তনালীগুলো আছে, এই যে রক্তনালী, এটা রক্তনালী না? এইরকম পাইপ। আমি যখন 18 বছর বয়স ছিল আমার, তখন এই পাইপটা এরকম ফ্রেশ ছিল একদম। তখন আমি দৌড়াইতাম, কোনো ক্লান্ত হইতাম না।
এক এক ব্যাডমিন্টন তিন গেম খেলে ফেলছি, 5 গেম খেলে ঘামিয়ে জামা কাপড় ভিজে গেছে, কিন্তু আমি টায়ার্ড হই নাই, হইছি? আবার খেলতে পারে। এখন কি আমি 3 গেম খেলতে পারবো না? কেন পারবো না? বলছে বয়সটা বেশি হয়েছে, আরো শক্ত হয়েছি না? বলছে এখন পারবো না। কেন পারবো না? আমার এই রক্তনালী গুলো বয়সের সাথে সাথে কি হয়েছে, ওই যে খাইছি টিজি আস্তে আস্তে এরকম করে করে চিকন হয়েছে। আমার বয়স যদি 55-60 হয়, তাহলে আমার রক্তনালীর বয়সও 55 আর 60 হয়ে গেছে। বুঝতে পেরেছেন আমার কথা? এটা কি কঠিন কথা না সহজ কথা? কিন্তু এই সহজ কথাটা আমরা জানি না, ডাক্তারদের কাছে জানতে বলেও আমাদেরকে বারবার। এটা হচ্ছে সহজ কথা। এখন ক্যালিবার হইলে ঠিক আছে। এখন এখানে যে রক্ত যেত, যে মেশিনটা দিয়ে পাম্প করত, এই মেশিনটা কি এখনো পাম্প করছে না? করতেছে। তাহলে এখানে যে প্রেসার পাইতো, এখানে কি প্রেসারটা একই থাকবে না বেশি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। অর্থাৎ পানি আমরা গাড়ি ধুই না কিংবা গাছে পানি দিই, যখন দূরে দেওয়া দরকার চাপাই ধরি, চাপাই ধরলে কি হয়? স্পিড বেড়ে যায়, দূরে চলে যায়, স্পিডটা বাড়লো। তাহলে এটাকে যখন এরকম মোটা ছিল এরকম চিকন বানালাম, স্পিডটা ডাবল হয়ে যাবে না? ডাবল ট্রিপল হয়ে যাবে, প্রেসারটা বাড়লো। ব্লাড প্রেসারের ডেফিনেশন শিখাই। It is the lateral pressure which is exerted on vessel wall. ভেসেল মানে এই পাইপ, এই পাইপের ওয়ালে রক্ত যাওয়ার সময় যে চাপ দেয় তার নাম হচ্ছে রক্তচাপ। ক্লিয়ার বুঝছেন? এর নাম হচ্ছে রক্তচাপ। ডাক্তার বলছেন প্রেসার বেশি, কিন্তু কি বেশি বুঝলাম না, খালি ওষুধ দিয়ে দিয়েছে সারবিট্রেট আর মনোট্রেট। ওকে, আমি তো বুঝি নাই। ডাক্তার বলছে প্রেসার বেশি আর ওষুধ দিছে, কিন্তু কেমনে প্রেসার বেশি হলো এগুলো কি আমি কি বুঝছিলাম? বুঝি নাই। তার জন্য এখান থেকে বের হতে পারি না, এখানেই থেকে যাই। আস্তে আস্তে আরো বাড়ে। দেখবেন যে চট করে একটা লোক হার্ট অ্যাটাক করে মরে যায় নাই, ও আরো 10 বছর আগে থেকে ডাক্তারের পিছ পিছ ঘুরে ওষুধ খায়, খাইতে 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 একদিন হার্ট অ্যাটাক হয়, তারপরে রিং পরায়, আর সুযোগ না থাকি তো জায়গা, তাই তো? সুযোগ থাকলে আবারও রিং পরায়, আবারও রিং পরায়, এরকম আছে? আছে তো? আর যদি কেউ এমন নাই যে হঠাৎ খুব ভালো মানুষ, কোনোদিনও প্রেসারের ওষুধ খায় নাই, এটা খুব রেয়ার কেস, অ্যাক্সিডেন্টাল কেস পাবেন এরকম। কিন্তু ম্যাক্সিমামই ডাক্তারের কাছে মিনিমাম 10 বছর আসা যাওয়া করছে না, তারপরে হয়েছে। কারণ এই রক্তনালীটা চট করেই এতখানি আসে নাই। এটা বছরে, এটার একটা হিসাব আছে, হিসাব বলি, বছরে 2% করে এরকম করে জমতে থাকে, বছরে 2% করে জমতে থাকে। 2%, বেশি না, 2%। তাইলে এই যে 70% জায়গা বন্ধ হয়ে গেল, এই হার্টটা আল্লাহ তাআলা খুব পাওয়ারফুল করে বানাইছেন। এত পাওয়ারফুল করে বানাইছেন যে মায়ের পেটে যখন 4 মাস বয়স হয়েছিল তখনই সে ফুললি পাম্পিং শুরু করে দিয়েছিল। 16 সপ্তাহে একদম কমপ্লিট পাম্পিং। 1 সেকেন্ডের জন্য আমার বয়স যদি 60 হয়, আমার বয়স যদি 70 হয়, 80 হয়, 100 হয়, আমার এইটা 1 সেকেন্ডও রেস্ট নেয়নি। 1 সেকেন্ডও রেস্ট নেয়নি। আপনি ঘুমাইছেন, ও ঘুমায়নি। রেস্ট নিলে মৃত্যু। আপনি ঘুমাইছেন, ও একটু ঘুমায়নি, যে ঠিক আছে লোকটা ঘুমাইছে, আমি একটু ঘুমাই, পরে উঠে সাপোর্ট দিব না, ঠিক আছে? ওরা ওই কাজ করে নাই, এবং করলে আর আমরা নাই। ওকে, তাইলে এই শক্তিশালী মেশিনটার আল্লাহ এত বড় গুণ দিয়েছে যে এ যদি 30% খাবার পায়, তাইলে সে 100% কাজ করতে পারে। এই রাস্তা 70% বন্ধ হয়ে গেছে, 130% খোলা আছে, যার দিয়ে যে রক্ত চলবে সেই রক্ত 100 ভাগ আপনাকে সাপোর্ট দিবে। যার জন্য আমরা বুঝতে পারি না, বুঝতে পারি না, ও তো ভিতরে ভিতরে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। যেদিন থেকে 70 ক্রস করলো, 71, 72, 75%, 80%, দেন আমাদের কষ্টগুলো বাড়তে থাকতেছে। আমার কথা বোঝা গেছে? এখন আর জোরে দৌড়াইতে পারি না, ডাক্তার সাহেব এরকম বলে, হ্যাঁ, সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে একটু রেস্ট নিতে হয়, তারপরে আবার একটা সিঁড়ি উঠাতে পারি। কারণ আমি যখন দাঁড়িয়ে থাকি অথবা বসে থাকি, আমার হার্টের ডিমান্ড অনলি 10%। 10% রক্ত যদি ও যেতে পারে, তাইলে আমি বসে থাকতে পারবো, শুয়ে থাকতে পারবো। কিন্তু যদি আমি মুভমেন্ট করতে চাই, তাহলে অ্যাকর্ডিং টু মুভমেন্ট কোয়ালিটি এখানে 30 to 40% জায়গা খোলা রাখা দরকার। ক্লিয়ার? ক্লিয়ার। যখন বলবেন যে এনজিওগ্রাম করে দেখা গেল ওর 100% বন্ধ হয়ে গেছে, এরকম রিপোর্ট পান না? আপনি দেখছেন কখনো? 100% লোকটা বেঁচে থাকলো কেমনে?
100% বন্ধ হয়ে গেছে, মানে এই জায়গা বন্ধ হইতে 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 যা খানিক জায়গায় দেখলাম যে 100% বন্ধ হয়ে গেছে। তাইলে এটা বন্ধ থাকলো কি করে? লোকটা বাঁচলো কি করে? আছে পাবেন, এরকম লোক পাবেন। লোকটা খুব দুর্বল, বেশি হাঁটতে পারে না, বলছে ওর তো 100% ব্লকেজ হয়ে গেছে, শ্বাসকষ্ট হয়, একটু স্প্রে নিয়ে চলতে হয়। হ্যাঁ, বাঁচার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা দিয়েছে। আপনারা আগে, এখনকার মানুষ তো বুঝবে না, আগে যখন আমরা টিভি কিনতাম খালি পাওয়া যেত ন্যাশনাল আর সনি, প্যানাসোনিকের। হ্যাঁ, ন্যাশনাল, প্যানাসোনিক আর সনি টিভি পাওয়া যেত। ওই টিভি কিনলে টিভির সাথে দুইটা ফিউজ দিয়ে দিত। ফিউজ চিনেন? যাতে নষ্ট হলে আমরা ফিউজটা চেঞ্জ করে নিতে পারি। এখনকার টিভিতে দেয় কিনা আমি জানি না, আগেকার দিনে দিত। আজ থেকে যদি 30 বছর আগেকার, 40 বছর আগেকার কথা চিন্তা করি, সাদা কালো টিভি ছিল না, সেই জামানায় টিভির সাথে দুটো ফিউজ দিত। যে এই ফিউজ নষ্ট হলে এই ফিউজ, এই আর্টারি, মেইন আর্টারি তো 3টা, আর এখানে এখানে আমার আজকে একটা স্লাইড ছিল, নতুন একটা স্লাইড ছিল, সেটা দেখাইতাম। 90,000 কিলোমিটার এই রক্তনালী আছে আমার শরীরের ভিতরে। 90,000 কিলোমিটার। কত দূর এখান থেকে? আমি যদি সব রক্তনালীকে একটার সাথে একটা যোগ করি, টোটাল লেন্থ হবে 90,000 কিলোমিটার। বলছে এইটার মধ্যে এই আর্টারিকে সচল রাখার জন্য মানে কয়েক কোটি কোল্যাটারাল সার্কুলেশন আছে। কোল্যাটারাল সার্কুলেশন মানে এই আর্টারি এখানে বন্ধ হয়েছে, দেখা যায় এখান থেকে একটা উঠে চিকন একটা আর্টারি এসে এখানে মিলছে, আর একটা এসে এখান থেকে এসে এখানে মিলছে। এই আর্টারি গুলো বলা হয় নিষ্ক্রিয় আর্টারি, ইনার্ট। এরা কখনো ব্যবহার হয় নাই, কাজ করে নাই, ওরা ইনটেক্ট রয়েছে, একদম ফ্রেশ, প্যাকেট করা। আপনার টিভি বন্ধ হয়েছে, আপনি জানেন না যে ওই ওখানে তো প্যাকেটের মধ্যে দুইটা ফিউজ দিয়ে দিচ্ছে না, তাহলে টিভিটা আপনি ফেলে রাখছেন। যে জানতেন তাহলে ওটা লাগাই দিলে কাজ চলতো। আমরাও জানি না যে এখানে কোটি আর্টারি, একদম ফ্রেশ আর্টারি, নতুন আর্টারি রয়েছে, কিন্তু আমি ব্যবহার করতে জানতেছি না। আর এর মধ্যে 2-4টা আর্টারি, এই চিকন চিকন আর্টারি, এখানে একটু একটু করে রক্ত আসে, এসে চুইয়ে চুইয়ে এসে এসে আমাকে চালাচ্ছে, আমি 100% বন্ধ হওয়া সত্ত্বেও। যদি আমি সবগুলো খুলে দিতাম, তাইলে এই বন্ধ থাকলেও আমার কোনো প্রবলেম হইতো না। এটা আগেকার জামানায় ছিল। আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে মানুষের হার্টের ব্লকেজ হইতো, কিন্তু তারা এই যে কোটি কোটি আর্টারি আল্লাহর দেওয়া, সেগুলো তারা খুলে রাখতো। তারা জানিয়ে খুলতো না, না জেনেই খুলে রাখতো। আমার কথা বুঝছেন? সব দরজা খোলা, এক দরজা বন্ধ হলে অসুবিধা কি, আমি আর এক দিয়ে বেরিয়ে যাবো। তাদের এটা খোলা থাকতো। তারা কিভাবে করতো খোলা? এখন বুঝি। খোলা রাখতো এইভাবে, তারা মাঠে যেত, ম্যাক্সিমাম লোকজন মাঠে যেত না, মাঠে যেত, কাজ করতো। মাঠে যেয়ে কি করতো? ধান কাটতো, ঘাস কাটতো, ফসল কাটতো, ফসলগুলো আবার মাথায় তুলে নিয়ে বাসায় চলে আসতো। পরিশ্রমের কথা এটা বলি, এটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড বলি আমি। সে যখন এটা মাথায় নিত, তখন মাথায় একটা প্রেসার পড়তো। যখন স্টেপ ফেলতো, তখন কিন্তু হার্টের দুটো কাজ, একটা যে কন্ট্রাকশন, একটা যে রিল্যাক্সেশন। কন্ট্রাকশন দুটোই কাজ কার্যকরী। কন্ট্রাকশন যখন হয়, রক্তকে বের করে দেয়। যখন রিল্যাক্স করে, তখন পিছনের রক্তগুলো টেনে আবার হার্টের মধ্যে উঠায়। নাকি পায়ে কোনো মেশিন লাগানো আছে, ও পাম্প করে উঠায় দেয়? আছে, একটা মেশিন আছে, সেটা হচ্ছে এইখানে যে কাপ মাসুলটা আছে, কাপ মাসুল, এটা মনে বলি কাপ মাসুল। এখানে 3টা মাসুল আছে। মাঝখানেরটার নাম হচ্ছে সোলিয়াস, দুই পাশে হচ্ছে গ্যাস্ট্রোকনিমাস। 3টা মাসুল এইরকম করে কাপ মাসুল তৈরি হয়েছে। দুই পাশে হচ্ছে গ্যাস্ট্রোকনিমাস, মাঝখানে হচ্ছে সোলিয়াস। এই 3টা মাসুল যখন আমরা এই যে হাঁটি, ও কিন্তু চাপে আর ওই করে, তখন এই নিচের রক্তকে পাম্প করে উপরে উঠায় দেয়। কিন্তু হার্ট যে পাম্প করে দেয়, অত পাম্প হয় না, এটা প্যাসিভ পাম্প বলে, রক্ত উঠায় দেয়। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম কাজটা হচ্ছে এখানে যে রিল্যাক্স হচ্ছে, তখন এখান থেকে রক্তগুলো নেয়, ও প্রেসার করে একসাথে। তাহলে সে যখন আমরা বোঝা নিয়ে হাঁটতেছি, তখন হয় কি এদিক থেকে প্রেসার বেশি, ওদিক থেকে ও চাপ দিচ্ছে, হাঁটতেছে, এই যে হাঁটতেছে, প্রেসারের কারণে, দুইটা প্রেসারের কারণে এই রক্তনালী যেগুলো বন্ধ ছিল, ওগুলো সব খুলে যাচ্ছে। এইটার উপর, এই গবেষণার উপর ভিত্তি করে একটা ইআরসিপি মেশিন আবিষ্কার হয়েছে, এখন আছে, ঢাকায় আছে। যাদের যে রোগীগুলো এনজিওগ্রাম করতেও পারে নাই, কেন? তাদের হার্টের পাম্পিং ক্যাপাসিটি এত খারাপ, তাদেরকে অবশ করা যাচ্ছে না, অ্যানাস্থেসিয়া দেওয়া যাচ্ছে না, কিন্তু ব্লকেজ অনেক বেশি হয়েছে। তাদেরকে কি করা হয়? এইটা দিয়ে থেরাপি দেওয়া হয়। কি রকম থেরাপি? তাদের সমস্ত গায়ে ব্যান্ডেজ লাগানো হয়, টাইট ব্যান্ডেজ করা হয়, করে
হার্ট যখন পাম্প করে তখন এটাকেও আটকাই দেওয়া হয়। হার্ট রক্তচাপ দিবে, ওদিক থেকে চাপ নিচে যাইতে দিলে হার্টের ভিতরে যে বেশি প্রেসার হয় তাতে এই ছোট ছোট রক্তনালীগুলো যেন খুলে যায়। 30টা সেশনে এটা কমপ্লিট করে আর কি, যাতে ন্যাচারাল বাইপেস গুলোকে ওপেন করে দেওয়া। আর আগে বোঝা নিয়ে সব সময় তারা ওপেন রাখতো, তাই তো? আর কি করতো, আপনাদের এখানে বয়স্ক লোক নাই সুতরাং শেয়ার করে খুব একটা লাভ হবে না। সেটা হচ্ছে আগেকার দিনে তারা এই যে ফ্রি কোলেস্টেরল ফ্রি জিনিস খুব কম খাইতো। 100 টাকা তেল কিনতো এক সপ্তাহে, 100 টাকা তেল, 100 টাকা, 800 টাকা, এক কাচ্চা বুঝেন? মুখের এক মুখ, শিশির মুখ যে ছিল সেই মুখের এক মুখ তেল কিনে নিয়ে যেত হাটের থেকে। আবার সপ্তাহ শেষ হলে আবার এক কাচ্চা নিত। এই এক কাচ্চা দিয়ে কি করতো, রান্না করতো, আবার বাচ্চার মাথায় দিত, শরীরে লাগাইতো। তখন তো অলিভ অয়েলের যুগ আসে নাই, তাই তো? তাইলে এক কাচ্চা তেল কিনতো, ওইটা দিয়ে রান্না হইতো, আর ওইটা দিয়ে বাচ্চার গায়েও দেওয়া হইতো। তাইলে কি হইতো, তারা এটা খাইতো না মানে তেল খাইতো না মানে টিজি খাইতো না, টিজি খাইতো না, টিজি খাইতো না মানে আঠা খাইতো না। আঠা না খাইলে কি হবে, কোলেস্টেরল বন্ড হইতো না, তাহলে রাস্তা খালি থাকতো। আর যেটুকু লাগতো সেটুকু আবার হাইটা পেট ভরে খেয়ে যেত। ক্ষেতের থেকে যখন চলে আসতো পেটটা আবার ভিতরে চলে যেত, মানে সব হজম করে ফেলছে। ঠিক আছে, আমরা কি করি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সব জমে যায় শরীরের মধ্যে। আর ওরা কি করতো, সবটা বার্ন করে তারপরে বাসায় ফিরতো। ঠিক আছে।